আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ক্রেনের নিচে পিষ্ট হয়ে 10 ইসরায়েলি সেনার যা হলো। ইসরায়েলের জন্য জমদূত হয়ে উঠছে ইরান। ফ্যাসিবাদের আঁতুড়ঘর 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার। সব হারাচ্ছে পলাতক হাসিনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, সিএনএন, এপি সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো যা বলছে। একের পর এক চমক দেখিয়ে চলেছে ইরান। পারস্য উপসাগরে আইআরজিসির নৌবহরে যোগ দিল ইরানের নতুন ড্রোন বাহিনীর রণতরী। হাসিনা ইস্যুতে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। ট্রাম্পের হুমকির পর সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং এক সৈন্য নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চলে ঝোড়ো আবহাওয়ার কারণে একটি ক্রেন ধসে পড়ায় ওই 2 সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো 8 সেনা সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলের প্রচার মাধ্যম কান এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ো বাতাসের কারণে একটি তাঁবুর উপর একটি ক্রেন ধসে পড়ে। সে সময় ওই তাঁবুর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য অবস্থান করছিলেন। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই ঘটনা তদন্ত হচ্ছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহত এক সেনার নাম নাদাফ কোহেন, অপরজন নাহমান রাফায়েল বেন আমি। আইডিএফ প্রাথমিক তদন্তে জানিয়েছে, গাজায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে একটি ক্রেন ভেঙে সেনাদের উপর পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। আইডিএফ বলছে, ঘটনাটি ঘটেছে মধ্যরাতের দিকে ইসরায়েল গাজা সীমান্তের কাছে একটি অবস্থানে। ক্রেনটি নজরদারি সরঞ্জাম এবং অ্যান্টেনা সমন্বিত একটি প্ল্যাটফর্ম উপরে ধরে রেখেছিল। যুদ্ধের সময় গাজায় আইডিএফ সৈন্যদের মোবাইল পর্যবেক্ষণ প্রদানের জন্য এটি ব্যবহার করেছিল। তবে যখন এটি ছিটকে যায়, ক্রেনটি একটি সুরক্ষিত সামরিক চৌকির উপর পড়ে, যেখানে সৈন্যরা তাঁবুতে অবস্থান করছিলেন। মধ্যপ্রাচ্যের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল যুগ যুগ ধরে একে অপরকে চ্যালেঞ্জ করছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন অস্ত্র প্রযুক্তির উন্মোচন ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ফলে একে অপরকে জমদূত হিসেবে দেখার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরান নিয়মিত বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনা করছে। ফলে প্রশ্ন উঠছে, কিভাবে এবং কেন ইরান ইসরায়েলের জন্য জমদূত হয়ে উঠছে? সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। সম্প্রতি ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করেছে। এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি দেশটির সীমান্তের বাইরেও হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি করেছে। ইতেমাদ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে, তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে। যেহেতু ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক শক্তি বৃদ্ধি করছে, কাজেই এই শক্তি মোকাবেলায় ইসরায়েল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। ইরান সামরিক শক্তি বৃদ্ধির জন্য একের পর এক নতুন মডেলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছে। সম্প্রতি ইরান রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমান কেনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। পাশাপাশি ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। এসব নতুন অস্ত্র ইসরায়েলের জন্য নতুন ধরনের হুমকি সৃষ্টি করছে, কারণ ইসরায়েলকে সুরক্ষিত করতে হলে এই নতুন অস্ত্রের মোকাবেলা করতে হবে। ইরান মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন যুক্ত করে যুদ্ধক্ষেত্রে শক্তির সামর্থ্য সৃষ্টি করতে চায়। শত্রু রাষ্ট্রগুলো মোকাবেলা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এ পদক্ষেপ নিচ্ছে। এতে এটি স্পষ্ট, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং
দুদেশের মধ্যে নতুন সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। 2023 সালে ইরান সামরিক বাজেট বাড়িয়ে $995 কোটি করেছে। সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 11,80,000। তাদের সেনাবাহিনীতে 551টি বিমান রয়েছে, যার মধ্যে 186টি যুদ্ধবিমান, 23টি অ্যাটাকিং বিমান ও 129টি হেলিকপ্টার রয়েছে। বর্তমানে ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্তার করেছে, বিশেষ করে সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লেবাননে। তারা এসব দেশে আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটি ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য অস্বস্তির কারণ। এমনকি ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তার করছে ইরান। তথ্য আল জাজিরা, তেহরান টাইমস, পাস টুডে, দ্য গার্ডিয়ান ও মেহের নিউজ এজেন্সি। ফ্যাসিবাদের আঁতুড়ঘর 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার, এতে একে একে সব হারাচ্ছে পলাতক হাসিনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি, সিএনএন, এপি সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে 32 নম্বর ভাঙচুরের খবর। বিস্তারিত প্রতিবেদনে। ঘোষণা অনুযায়ী বুধবার রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে জড়ো হতে থাকে ছাত্র জনতা। তারা স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে রাত 8টার কিছু আগে 32 নম্বর বাড়িতে ঢুকে পড়েন। এরপর ভাঙচুর শুরু হয় এবং একটি সময় বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বুলডোজার মেশিন দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু 32 নম্বর বাড়ি নয়, শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের বাড়ি এবং মুরালেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, যা আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বক্তৃতা দেন, যার ফলে ওই হামলার সূত্রপাত হয়। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক নেত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা সংঘটিত হয় যখন শেখ হাসিনা ভারতে নির্বাসিত অবস্থায় তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের পর শেখ হাসিনা 15 বছরের শাসন শেষ করে পালিয়ে যান। তার বিরুদ্ধে ভিন্নমত দমন করার অভিযোগ ছিল। তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে, ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে। এবিসি নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শেখ হাসিনার পরিবারকে লক্ষ্য করে বাড়ি ভাঙচুর করেছে, যা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বাড়ি থেকেই শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন, তবে পরবর্তীতে কর্তৃত্ববাদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাড়িটিতে আক্রমণ করা হয়। এছাড়া সৌদি আরবের আরব নিউজ সহ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোও এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করেছে। সামরিক খাতে একের পর এক চমক দেখিয়ে চলছে ইরান। এবার নতুন ড্রোনবাহী রণতরী উদ্বোধন করলো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোনবাহী রণতরী পারস্য উপসাগরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবহরে যোগ দিয়েছে। রণতরী সমুদ্রের ড্রোন এবং হেলিকপ্টার মেশিনের জন্য একটি মোবাইল নৌ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানিয়েছে পার্স টুডে। এটি গোয়েন্দা সরঞ্জাম এবং ফ্লাইট কন্ট্রোল টাওয়ার দিয়ে সজ্জিত বলেও জানা গেছে। বিস্তারিত প্রতিবেদনে। আজ ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত সমুদ্র বন্দর আব্বাসে আইআরজিসি কমান্ডার শহীদ বাহমান বাকেরি নামে নামকরণ করা ড্রোনবাহী রণতরীটি বাহিনীর নৌবহরে যোগ দিয়েছে। 180 মিটার দীর্ঘ রানওয়ে থাকা শহীদ বাকেরি রণতরী সমুদ্রে ড্রোন এবং হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল নৌ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিভিন্ন ধরনের মানুষবিহীন বিমান বহন, বিভিন্ন ধরনের টহল এবং যুদ্ধ ড্রোন ব্যবহার করার পাশাপাশি এটি হালকা এবং দ্রুতগামী যুদ্ধবিমান উড্ডয়ন এবং উদ্ধার করতে এবং বিভিন্ন ধরনের যুদ্ধ এবং সহায়তা হেলিকপ্টার বহন করতে সক্ষম। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলেন, একটি বাণিজ্যিক জাহাজকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করতে 2 বছর সময় লেগেছে। 22,000 নটিক্যাল মাইল ব্যাপী অভিযান পরিচালনা করতে সক্ষম রণতরীটি জ্বালানি রিফিল করার কোনো প্রয়োজন ছাড়াই দূরবর্তী সমুদ্রে পুরো 1 বছর ধরে মিশন পরিচালনা করতে সক্ষম বলেও জানান তিনি।
তাংসিরি আরও বলেন, এই রণতরীটি যেহেতু স্বল্প এবং মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সজ্জিত, এটি বিভিন্ন ধরনের ছোট বিমান এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাথে লড়াই করতে সক্ষম। এছাড়া এটি গোয়েন্দা সরঞ্জাম এবং ফ্লাইট কন্ট্রোল টাওয়ার দিয়ে সজ্জিত বলেও জানান তিনি। শেখ হাসিনার সাম্প্রতিক কার্যকলাপ থেকে বিরত না রাখায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে আবারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনার আক্রমণাত্মক বক্তব্যের ফলে দেশে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে বিবৃতি না দেওয়ার জন্য। তার মিথ্যা বক্তব্য বাংলাদেশে প্রভাব পড়েছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল আক্রমণাত্মক। আমরা দেখব তিনি আগামীতে কেমন বক্তব্য দেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ধানমন্ডি ৩২ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ বলব। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি প্রতিহতে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার বক্তব্য বিবৃতিকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি। তিনি যদি এমন কাজ থেকে বিরত থাকতেন তাহলে এ ধরনের কাজ হবে না বলে আমাদের বিশ্বাস। এ কাজের বিস্তার যেন আর না হয়, প্রশাসন সেই কাজে কিন্তু করছে। গত ৬ মাসে ভারতের সঙ্গে সম্পর্কের অস্থিরতা তৈরি হয়েছিল উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, কিন্তু এখন আমরা দ্বিপাক্ষিক সমঝোতামূলক সম্পর্ক তৈরি করতে পেরেছি। পরিবর্তনের সাইড ইফেক্ট আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক সঠিক পথেই আগাচ্ছে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে আসবেন সম্ভবত। পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত একটা খারাপ সম্পর্ক রাখা হয়েছিল। তাদের সঙ্গে আমাদের ৫৩ বছরের অমীমাংসিত কয়েকটি বিষয়ের উপর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমরা চেষ্টা করব পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে, যোগ করেন উপদেষ্টা। এবার উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্র সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০,০০০ সদস্যকে জড়ো করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর এই ব্যবস্থা নিয়েছে মেক্সিকো। খবর এপির। গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। এছাড়া টিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে। ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত ১ মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটল। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফেইন্টানিল চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন। অভিবাসনের মাত্রা এবং মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা সত্ত্বেও সীমান্তে সম্প্রতি জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলেছে, সংঘবদ্ধ চক্রের সহিংসতা রোধে মেক্সিকোতে আমেরিকান বন্দুক পাচার বন্ধ করতে আরো বেশি কিছু করবে সরকার, কেননা এসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী চোরাচালান শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে। দর্শক, এই ছিল জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজায় ক্রেনের নিচে পিষ্ট হয়ে 10 ইসরায়েলি সেনার যা হলো। ইসরায়েলের জন্য জমদূত হয়ে উঠছে ইরান। ফ্যাসিবাদের আঁতুড়ঘর ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার। সব হারাচ্ছে পলাতক হাসিনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, সিএনএন, এপি সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো যা বলছে। একের পর এক চমক দেখিয়ে চলেছে ইরান। পারস্য উপসাগরে আইআরজিসির নৌবহরে যোগ দিল ইরানের নতুন ড্রোনবাহী রণতরী। হাসিনা ইস্যুতে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। ট্রাম্পের হুমকির পর সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।